অনুপ্রবেশে করা মহারাষ্ট্র, ভুয়ো জন্ম শংসাপত্র আটকাতে করা সিদ্ধান্ত ফডনবিস সরকারের। সিট গঠনের নির্দেশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর। ডিআইজি নাসিকের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের খোঁজে তদন্তে মহারাষ্ট্র সরকার। বিজেপি নেতা কিরিট সোমাইয়ার অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু। ইতিমধ্যে অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া পদক্ষেপ নিয়েছে অসম সরকার। এবার সেই পথে হাঁটলো মহারাষ্ট্র সরকার। এবারে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা সব থেকে ভয়ঙ্কর। আমাদের রাজ্য কবে এই ভাবনাটা ভাবতে পারবে? বাংলা কি শিখবে মহারাষ্ট্রের থেকে? আদৌ কি সদিচ্ছা আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের? অনুপ্রবেশকারীদের প্রশ্রয় কি শুধুই ভোট ব্যাংকের স্বার্থে? যে রোহিঙ্গা আটকানোর জন্য এত কড়াকড়ি বিভিন্ন রাজ্যে, সেই রাজ্যগুলোর মধ্যে ব্যতিক্রম আমাদের রাজ্য। কারণ বাংলায় ঘাঁটি গেড়েছে 1.5 লক্ষ রোহিঙ্গা। বাংলায় রয়েছে প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা। বস্তি এলাকায় দালালদের মাধ্যমে মিলছে আশ্রয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিস্ফোরক তথ্য, একাধিক এলাকায় গজিয়েছে বস্তি। শহরতলিতে ঘর ভাড়ার প্রবণতা বেড়েছে। বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রোহিঙ্গারা। এই নিয়ে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী কি বলছেন শুনুন। প্রত্যেকটা রাজ্যের নিজস্ব সম্পদের একটা পরিমাণ রয়েছে, মানব সম্পদের একটা পরিমাণ রয়েছে। সেই হিসাবে সমস্ত সামাজিক নিরাপত্তার থেকে যত রকম পরিকল্পনা, বাজেট অন্তর্গত সংস্থান থাকে, যেই মুহূর্তে অবৈধ অনুপ্রবেশের ঢল নামে, তখন শরণার্থীদের জন্য সেই সামগ্রিকভাবে সেই বাজেটটা অনেক সমস্যা হয়ে যায়। আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি এই নিয়ে কি বলেছেন শুনুন। যেহেতু এরা ঘর ছাড়া, সেদের কোনো দেশ নেই, তারা এখানে যেখানে ঢুকছে সেখানেই অশান্তি কি করে পাঠানো যায়, কি করে জোর জবরদস্তি করে অধিকার করা যায়, সেই চেষ্টা করছে এই রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে ঢুকতে সাহায্য করছে প্রশাসনের একটা অংশ। তারা রেশন কার্ড পাচ্ছে, ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে, তারপরে আধার কার্ড, ভোটার কার্ড সব তারা করে ফেলছে। এবং তারপরে শাসক দলের হয়েই এরা নানানভাবে কাজ করে। বেপরোয়া মানুষ, মারধর খুন করতে এদের কোনো অসুবিধে হয় না। এরা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এরা থাকার ফলে বাংলার অর্থনীতি, সমাজ ব্যবস্থায় এবং একটা জনসংখ্যার ভারসাম্যের মধ্যে একটা কিন্তু বড় বিপদ নিয়ে আসছে। একটা বড় বিপদ, বড় আশঙ্কা থেকেই যাচ্ছে, সে কথাই বলছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। এবং এই যে রোহিঙ্গারা, যেখানে অন্যান্য রাজ্য অনুপ্রবেশ আটকাতে কতটা তৎপর, কিন্তু সেখানে এই অবস্থা কেন এ রাজ্যের? के चलते ही आज भारत रेमिटेंस के मामले में दुनिया में नंबर 1 हो गया है। अब हमें इससे भी आगे सोचना है। आप भारत के साथ साथ दूसरे देशों में इन्वेस्ट करते हैं। फाइनेंशियल सर्विसेज और इन्वेस्टमेंट से जुड़ी आपकी नीड्स को पूरा करने में हमारा गिफ्ट सिटी इकोसिस्टम हेल्प कर सकता है। आप सभी इसका बेनिफिट ले सकते हैं और विकसित भारत की जर्नी को और ताकत दे सकते हैं। आपका हर प्रयास भारत को मजबूत करेगा, भारत की विकास यात्रा में मदद करेगा। जैसे एक सेक्टर हेरिटेज टूरिज्म का है, दुनिया में अभी भारत को बड़े बड़े मेट्रो शहर से ही जाना पहचाना जाता है, लेकिन भारत सिर्फ इन बड़ी सिटीज तक सीमित नहीं है। भारत का बहुत बड़ा हिस्सा टियर 2, टियर 3 सिटीज में है, विलेजेज में है। वहां भारत की हेरिटेज के दर्शन होते हैं। दुनिया को हमें इस हेरिटेज से कनेक्ट करना है। आप भी अपने बच्चों को भारत के छोटे छोटे शहरों और गांवों तक ले जाएं, फिर अपने एक्सपीरियंस
वापस जाकर अपने फ्रेंड के साथ शेयर करें। मैं ये भी चाहूंगा कि अगली बार जब आप भारत आए तो अपने साथ इंडियन ओरिजिन से बाहर के मिनिमम 5 फ्रेंड्स को लेकर आए। आप जहां रहते हैं वहां अपने फ्रेंड्स को भारत आने के लिए, भारत को देखने के लिए इंस्पायर करें। साथियों, मेरी एक अपील डायस्पोरा के सभी यंग फ्रेंड से भी है। आप भारत को जानिए, क्विज में ज्यादा से ज्यादा हिस्सा लें। इससे भारत को जानने समझने में बहुत हेल्प मिलेगी। आप स्टडी इन इंडिया प्रोग्राम का भी जरूर बेनिफिट लें। आईसीसीआर की जो स्कॉलरशिप स्कीम है उसका भी डायस्पोरा के यूथ को ज्यादा से ज्यादा फायदा लेना चाहिए। साथियों, जिस देश में आप रहते हैं वहां भारत की असली हिस्ट्री को लोगों तक पहुंचाने के लिए भी आपको आगे आना होगा। जिन देशों में आप रहते हैं वहां जो आज की जनरेशन है वो हमारी समृद्धि को, गुलामी के लंबे कालखंड और हमारे संघर्षों को नहीं जानती। आप सभी भारत की ट्रू हिस्ट्री को दुनिया तक पहुंचा सकते हैं। साथियों, भारत आज विश्व बंधु के रूप में जाना जा रहा है। इस ग्लोबल कनेक्ट को और मजबूत करने में आपको अपने एफर्ट बढ़ाने होंगे। যে সনাতনী বাঙালি ওদেরকে কি বলতে চান আপনি রিপাবলিক বাংলার দর্শককে বলে? महाकुंभ का आयोजन, क्योंकि बंगाल हमारी आध्यात्मिक विरासत की एक बहुत महत्वपूर्ण भूमि रही है, तो बंगाल से आने वाले अपने सभी श्रद्धालुओं को भी और सभी वहां से आने वाले नागरिकों का भी मैं प्रयागराज में हृदय से स्वागत करता हूं, अभिनंदन करता हूं। मैंने तो वहां की राज्य सरकार को भी पत्र लिखा है कि एक पंडाल अलग से बंगाल से आने वाले श्रद्धालुओं के लिए लगे। যোগী আদিত্যনাথ জি, রিপাবলিক বাংলার যত আমাদের দর্শক আছে ওরা অনেক ধন্যবাদ করবে আপনি যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এটার জন্য। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ব্যাপকভাবে মহাকুম্ভের প্রস্তুতি চলছে। আর এই মহাকুম্ভ প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়, যা এবছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে 13 জানুয়ারি থেকে, চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় মেলাগুলির মধ্যে অন্যতম একটি, যেখানে সারা বিশ্ব থেকে কোটি কোটি ভক্ত অংশগ্রহণ করতে আসেন। মহাকুম্ভে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ও রয়েছে। দলে দলে যোগ দিচ্ছেন সাধু সন্ন্যাসীরা। বিশেষ বন্দোবস্ত যোগী সরকারে। 13 জানুয়ারিতেই 2000 ড্রোন লাইটের সাহায্যে মহাকুম্ভস্থলে আকাশে সমুদ্র মন্থন ও অমৃত কলসের পুরাণের গল্প দেখানো হবে। প্রয়াগরাজে ভক্তরা গঙ্গা, যমুনা এবং সরস্বতী পবিত্র সঙ্গমের তীরে স্নান করেন। কথিত আছে এখানে স্নান করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায়, ঘটে রোগ মুক্তিও, হিন্দু হিতে এবং গো হত্যা বন্ধের জন্য। যে যজ্ঞস্থলে 324টি যজ্ঞকুণ্ড ও 9টি শিখর রয়েছে। রিপাবলিক বাংলা। অস্ত্র ব্যবসায়ীদের পোয়া পারো। পাকিস্তান থেকে জাহাজ জাহাজ অস্ত্র ঢুকছে বাংলাদেশে। এই অস্ত্র ভারতকে আক্রমণ করবার জন্য। বাংলাদেশকে ভারত বিরোধী শক্তির নতুন বাংকার বানাতে চাইছে আল কায়দা। বাংলাদেশের পর ভারতকেও শেষ করতে চায় ডিপ স্টেট। আরেকটা বাংলাদেশ হতে দেব না ভারতকে। ভারতে থেকে কারা ভারতকেই দুর্বল করতে চায়, কারা মদত দিচ্ছে তার জবাব চায় বাংলা।